হাই, আমি শিশির স্যার। আশা করি আমার ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা প্রত্যেকেই ভালো আছো। তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তোমরা আমি যে পরপর ভিডিওগুলো করব সেই ভিডিওগুলো তোমরা আপডেট পেয়ে থাকবে। আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক, তা হলো যে মিথ বা পৌরাণিক কাহিনী কাকে বলে। তোমরা জানো যে জনশ্রুতি বলতে সাধারণত বোঝায় যে লোকমুখে প্রচারিত বিভিন্ন ধরনের যে মানুষের যে বিভিন্ন কল্পকাহিনী, সেই কল্পকাহিনীগুলিকে বলে জনশ্রুতি, এবং সেই জনশ্রুতিরই একটি ভাগ হলো পৌরাণিক কাহিনী বা মিথ। এই জনশ্রুতিগুলিকে প্রথমে কিন্তু কোনোভাবে সংকলিত করা হয়নি, অর্থাৎ প্রথমে এগুলিকে গুরুত্ব দেওয়া হতো না। পরবর্তীকালে জেকব গ্রিম ও উইলহেম গ্রিম, তারা এই জার্মানির দুজন, তারা 1812 খ্রিস্টাব্দে প্রথম এই যে জনশ্রুতি, সেই জনশ্রুতিগুলিকে সংকলন করেছিলেন এবং যা প্রকাশ করেছিলেন কিন্ডার আন্ট হাউস মার্চেন্ট নামে। এবং পরবর্তীকালে ভারতবর্ষে উইলিয়াম কেরি, তিনি ইতিহাস মালা নামক একটি প্রথম এই জনশ্রুতি সংকলন করেন, যেখানে 150-রও বেশি বিভিন্ন ঘটনার বিবরণ ছিল। তাই এখন আমরা দেখব যে এই মিথ বা পৌরাণিক কাহিনী কাকে বলে। সাধারণত বলা হয়ে থাকে যে সৃষ্টির আদিমকালে অপরিণত বুদ্ধির মানুষ যে সমস্ত ঐশ্বরিক ও ধর্মীয় কল্পকাহিনীগুলির রচনা ও প্রচার করেছিলেন, সেগুলিকেই বলা হয় মিথ বা লোককাহিনী। এই মিথ ও লোককাহিনীগুলি দীর্ঘদিন ধরে মানুষের মুখে মুখে প্রচারিত, অর্থাৎ এগুলো দীর্ঘদিন ধরে চালু আছে এবং বিভিন্ন ঘটনার বিবরণ এগুলি থেকে আমরা পাওয়া যায়। বিশেষ করে ঐশ্বরিক বিভিন্ন ঘটনার আমরা এগুলো থেকে বিবরণ পাই। তাই এই যে মিথ বা পৌরাণিক কাহিনী, সেই পৌরাণিক কাহিনীর ইংরেজি শব্দ হলো মিথ। সেই মিথ শব্দটি গ্রিক শব্দ মিথোস থেকে এসেছে, যার অর্থ হলো গল্প বলা বা ঐতিহাসিক কল্পকাহিনী। এই মিথ শব্দটি বা পৌরাণিক কাহিনীর বিভিন্ন সংজ্ঞা বিভিন্ন জন বিভিন্নভাবে প্রদান করেছেন। যেমন ব্রিটেনের ফোকলোর সোসাইটির প্রতিষ্ঠাতা প্রত্নতত্ত্ববিদ জর্জ লরেন্স গোম, তিনি বলেছেন যে মিথ হলো বা লোককাহিনী হলো বা পৌরাণিক কাহিনী হলো যে সায়েন্স অব এ প্রি সায়েন্টিফিক এজ, অর্থাৎ যে সময় বিজ্ঞান ছিল না সেই সময়কার বিজ্ঞান। এছাড়াও জে.এফ. বিয়ারলেন তার দ্য প্যারালাল মিথ গ্রন্থে বলেছেন যে পৌরাণিক কাহিনী হলো মানুষের অবচেতন মনের কাহিনী বিশেষ, যা আমাদের জিনে বিধৃত আছে। অর্থাৎ এই কাহিনীগুলো আমাদের অবচেতন মনে অটোমেটিকলি থাকে আর কি, যেগুলো আমরা ইচ্ছা করলেও ভুলতে পারি না, যেগুলো আমাদের মধ্যে একদম বংশ পরম্পরায় চলে আসছে। এছাড়াও অক্সফোর্ড ইলাস্ট্রেটেড ডিকশনারিতে বলা হয়েছে যে এই পৌরাণিক কাহিনী হলো কিছু অতিমানব, কিছু প্রচলিত ধারণা ও ঐতিহাসিক ঘটনা বা ব্যাপারকে নিয়ে অলিক সাবেককালের গল্পগাথা হলো পৌরাণিক কাহিনী। এই পৌরাণিক কাহিনীগুলো যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে পৌরাণিক কাহিনীগুলির মধ্যে কিছু বৈশিষ্ট্য আমরা পরিলক্ষিত করতে পারি। যেমন এই পৌরাণিক কাহিনীগুলির অন্যতম হলো যে ঐতিহাসিক ভিত্তি, অর্থাৎ যে কোনো পৌরাণিক কাহিনীকে আলোচনা করলেই সেই পৌরাণিক কাহিনীর মধ্যে কিছু স্থান কাল আমরা নির্ণয় করতে পারি। যেমন গ্রিসের ইতিহাস থেকে সেখানকার বিভিন্ন স্থান, পাহাড় পর্বত, বিভিন্ন দেবদেবীদের সম্বন্ধে আমরা জানতে পারি। তেমনি আবার ভারতের যে সমস্ত পৌরাণিক কাহিনীগুলি আছে, সেই কাহিনীগুলি থেকেও আমরা ভারতের বিভিন্ন রাজা, তাদের রাজত্বকাল, তাদের স্থান, তাদের বিভিন্ন যুদ্ধ, দেবী দেবতা, এই বিভিন্ন সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। দ্বিতীয়ত, এর অন্যতম বৈশিষ্ট্য হলো যে পৌরাণিক কাহিনীর চরিত্র। এই পৌরাণিক কাহিনীগুলির চরিত্র প্রায় বিশ্বের যে কোনো দেশে যেখানে পৌরাণিক কাহিনী প্রচলিত আছে, সব পৌরাণিক কাহিনীর চরিত্র কিন্তু এক, অর্থাৎ এগুলো বিভিন্ন দেবদেবীদেরকে কেন্দ্র করে রচিত হয়েছে বা প্রচলিত হয়ে আসছে। কারণ এরা দেবতা বা দেবীদের বিভিন্ন কর্মকাণ্ড, তাদের বিভিন্ন যে লীলা, সেই সমস্ত কাহিনীগুলি এই লোককাহিনীর মধ্যে প্রচলিত হয়। তৃতীয়ত, আমরা পৌরাণিক কাহিনীগুলির অন্য একটি চরিত্র আলোচনা করতে পারি, তা হলো তার উৎস। অর্থাৎ আমরা বিশ্বের বিভিন্ন যে পৌরাণিক কাহিনীগুলি আছে, সেই কাহিনীগুলি যদি আমরা আলোচনা করি, তাহলে আলোচনা করলে আমরা দেখব
যে এই পৌরাণিক কাহিনীগুলির উৎস কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের যে মহাকাব্যগুলি আছে সেই মহাকাব্য থেকেই। ভারতে যেমন রামায়ণ মহাভারত, গ্রিকে যেমন ইলিয়াড ওডিসি, এছাড়াও গিলগামেশ, এই সমস্ত বিভিন্ন যে মহাকাব্যগুলো আছে সেই মহাকাব্যগুলোর মধ্য থেকেই আমরা এই পৌরাণিক কাহিনীগুলির অবতারণা পেয়ে থাকি। এছাড়াও চতুর্থত আমরা বলতে পারি এই যে পৌরাণিক কাহিনী, সেই পৌরাণিক কাহিনীর অন্যতম বৈশিষ্ট্য হলো এর ধর্মভিত্তি। অর্থাৎ এই যে পৌরাণিক কাহিনীগুলি আবর্তিত হয় তার মূল ভিত্তি হলো বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, সংস্কার, পাপ পুণ্য, স্বর্গ নরক, এই যে সমস্ত ধারণাগুলি আছে এই ধারণাগুলিকে ভিত্তি করেই, অর্থাৎ এই ধর্মভিত্তি এটাই হচ্ছে পৌরাণিক কাহিনীর কিন্তু মূল বিষয় বা একটা অন্যতম বৈশিষ্ট্য আমরা বলতে পারি। পঞ্চমত, পৌরাণিক কাহিনীগুলির এক অন্যতম বৈশিষ্ট্য আমরা বলতে পারি তা হলো বিশ্বজনীনতা। বিশ্বজনীনতা কি? অর্থাৎ এই যে পৌরাণিক কাহিনী তা শুধুমাত্র ভারতবর্ষে প্রচলিত নেই, ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশেও কিন্তু পৌরাণিক কাহিনী প্রচলিত আছে এবং এই পৌরাণিক কাহিনীগুলি আলোচনা করলে অদ্ভুতভাবে আমরা এদের মধ্যে কিছু সাদৃশ্য বা মিল লক্ষ্য করি। যেমন বিভিন্ন পৌরাণিক কাহিনীতে সব দেশেই কিন্তু পৃথিবী সৃষ্টির সম্বন্ধে বলা হয়েছে এবং বেশিরভাগ পৌরাণিক কাহিনীতেই সেখানে হয় পৃথিবী প্রথমে জলমগ্ন ছিল, সেখান থেকে সৃষ্টি হয়েছে, নয়তো বলা হচ্ছে যে ডিমের মধ্য থেকে পৃথিবীর জন্ম হচ্ছে। এছাড়াও দ্বিতীয়ত আমরা দেখি যে এই পৃথিবীর বিভিন্ন মানব সৃষ্টির তত্ত্বটাও কিন্তু প্রায় একই বিশ্বের বিভিন্ন পৌরাণিক কাহিনীর মধ্যেও। এছাড়াও যে জলপ্লাবনের কাহিনী, সে প্রতিটি দেশেই পৌরাণিক কাহিনীর মধ্যে কিন্তু আমরা জলপ্লাবনের কাহিনীটা দেখতে পাই। তাই এই যে বিশ্বজনীন রূপ, অর্থাৎ শুধুমাত্র পৌরাণিক কাহিনী কোনো একটি দেশে গড়ে ওঠেনি, এই পৌরাণিক কাহিনীগুলি বিশ্বের বিভিন্ন দেশে গড়ে উঠেছে এবং তাদের মধ্যে বিশেষ কিছু সাদৃশ্য খুঁজে পাওয়া যায়, যাকেই বলা হচ্ছে বিশ্বজনীনতা বা এই পৌরাণিক কাহিনীর বিশ্বজনীন রূপ। এছাড়াও ষষ্ঠত আমরা অন্যতম বৈশিষ্ট্য লক্ষ্য করে পৌরাণিক কাহিনী বা মিথগুলির মধ্যে তা হলো এই মৌখিক ঐতিহ্য। অর্থাৎ বিশ্বের যে কোনো পৌরাণিক কাহিনী কিন্তু প্রথম থেকে রচিত ছিল না বা লিপিবদ্ধ করা ছিল না। এই পৌরাণিক কাহিনীগুলি এই বিশ্ব সভ্যতা বা মানব সমাজ সৃষ্টির আগে থেকেই বিভিন্ন ঐশ্বরিক কর্মকাণ্ডের যে বিভিন্ন ঘটনা বা তার প্রচার, সেই বিষয়কে নিয়েই কিন্তু এগুলি লোক মুখে মুখে দীর্ঘদিন ধরে চলে আসছে। অর্থাৎ মৌখিক ঐতিহ্য অনুযায়ী এগুলি দীর্ঘদিন ধরে চলে আসছে। কিভাবে জগৎ সৃষ্টি হয়েছে, সেই জগৎ সৃষ্টি বা মানব সভ্যতার সৃষ্টি তার আগের ঘটনা, কিভাবে ঈশ্বর সৃষ্টি হলেন, ঈশ্বর কিভাবে জগৎকে সৃষ্টি করলেন। তাই তখন মানুষ হয়তো লিখতেই জানতো না, মানুষের লিপি জ্ঞান ছিল না, কিন্তু সেই সময় এই গল্পগুলি প্রচলিত ছিল। তাই সেই সমস্ত গল্পগুলি দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী হয়ে চলে আসছে। তাই এক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করি যে কিছু কাল্পনিক ঘটনা মিশে আছে, বা একেবারে যে সব ক্ষেত্রে ঘটনা সবসময় একই রকম চলে আসছে তাই নয়, তার সঙ্গে কিছু অতিরঞ্জন বা মানুষের কিছু নিজস্ব চিন্তাভাবনা মানুষ মিশিয়ে বলতে শুরু করছে। এইভাবে এগুলোর এই যে পৌরাণিক কাহিনীগুলি ছিল, সেই পৌরাণিক কাহিনীগুলির মধ্যে কিছু পরিবর্তনও কিন্তু আমরা লক্ষ্য করেছি। তাই আমরা অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি যে মৌখিক ঐতিহ্য। এছাড়াও এই পৌরাণিক কাহিনীগুলির অন্যতম বৈশিষ্ট্য তা হলো শিক্ষামূলক। কারণ আমরা এই পৌরাণিক কাহিনীগুলিকে ঐতিহাসিক তথ্য হিসেবে যদিও সরাসরি ব্যবহার করতে পারি না, তাহা সত্ত্বেও কিন্তু এই পৌরাণিক কাহিনীগুলি আমাদেরকে বিভিন্নভাবে শিক্ষা দেয়। এগুলিতে বিভিন্ন পৃথিবীর সৃষ্টি, জন্ম, মৃত্যু, মানুষের এই সমস্ত বিষয়গুলির সম্বন্ধে যেমন ধারণা দেয়, তেমনি আবার মানুষের কি উচিত কর্ম, অনুচিত, পাপ, পুণ্য, এই যে সমস্ত ধারণাগুলি দেয়, এর ফলে কিন্তু মানুষের মধ্যে নৈতিকতার জন্ম হয়। এই নৈতিকতা জন্মের ফলে মানুষ কিন্তু সবসময় ভুল কাজ করতে বা ভুল কাজ করার ফলে তার যে পরিণাম, এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু মানুষ ভাবে। এবং এই মানব সমাজকে টিকিয়ে রাখতে গেলে আমাদের এই যে নৈতিকতার শিক্ষা, অর্থাৎ কি করা উচিত নয় এবং কি করা উচিত, এই শিক্ষাটা খুবই প্রয়োজন, যা কিন্তু আমরা এই পুরাণগুলি থেকে আমরা জানতে পারি। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য একটা হতে পারে, সেটা হলো যে ঈশ্বরে বিশ্বাস। অর্থাৎ যেহেতু এই পৌরাণিক কাহিনীগুলি বিভিন্ন ঐশ্বরিক কর্মকাণ্ড ও ঈশ্বরের বিভিন্ন সৃষ্টিতত্ত্ব ও তাদের বিভিন্ন আচার অনুষ্ঠান নিয়েই আলোচিত হয়ে থাকে, তাই এই কাহিনীগুলি পড়লে বা জানলে মানুষের মধ্যে কিন্তু ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস জন্ম নেয়। এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই
পৌরাণিক কাহিনী বা মিথ। এখন আমরা আলোচনা করব পৌরাণিক কাহিনীগুলির গুরুত্ব। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদিও এই প্রশ্নটি 2015-তে পড়েছিল এবং তখন এই প্রশ্নটি পড়েছিল যে অতীতে রূপদানের ক্ষেত্রে কিভাবে এগুলি কাজ করে এবং এই গুরুত্বের সঙ্গে এই বিষয়টা জড়িয়ে আছে। যদি তোমরা গুরুত্বটা ভালো করে জানো তাহলে এই বিষয়টা ভালো করে লিখতে পারবে। তাই এই পৌরাণিক কাহিনীগুলি যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে এগুলি কিন্তু আমাদের ইতিহাসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসে, কারণ এগুলি একেবারেই যে লোকমুখে প্রচলিত হয়ে আসছে, কিছু অতিরঞ্জিত ও দেবদেবীদের ঘটনাকে এরা আলোচনা করা হয়, এখানে কিছু অলৌকিক ঘটনার অবতারণা করা হয়, তাই বলে এই বিষয়গুলি আমাদের যে একেবারেই কাজে লাগে না ইতিহাসের ক্ষেত্রে তা কিন্তু নয়। ইতিহাসের ক্ষেত্রে এগুলি বর্তমানের দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল হিসেবে এগুলিকে গণ্য করা হয়। তাই এই যদি গুরুত্ব বিচার করি আমরা, তাহলে আমরা 1, 2, 3 করে গুরুত্বগুলো আলোচনা করলে বুঝতে পারবো বিষয়টা। প্রথমত বলতে পারি যে অতীত সম্বন্ধে জ্ঞান, অর্থাৎ পৌরাণিক কাহিনীগুলি যেহেতু সেই বিশ্ব সৃষ্টির বিভিন্ন তত্ত্ব নিয়ে বা মানব সভ্যতার সৃষ্টির আগে থেকেই লোকমুখে মুখে প্রচলিত হয়ে আসছে, তাই এই পৌরাণিক কাহিনীগুলির মাধ্যমে আমরা অতীতের বিভিন্ন ঘটনা তা কিন্তু জানতে পারি বা সেই সম্বন্ধে আমরা তথ্য পাই। দ্বিতীয়ত আমরা বলতে পারি, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যে আমাদের ঈশ্বরে বিশ্বাস। যেহেতু পৌরাণিক কাহিনীগুলি বিভিন্ন ঈশ্বর সৃষ্টিতত্ত্ব বা বিশ্ব সৃষ্টিতত্ত্ব, কীভাবে বিশ্ব ও মানব সভ্যতার সৃষ্টি হলো এবং ঈশ্বর কিভাবে সৃষ্টি করলো ও ঈশ্বরের বিভিন্ন কার্যকলাপ ও তাদের বিভিন্ন লীলা, এই সম্বন্ধে আমরা জানতে পারছি এই পৌরাণিক কাহিনীগুলি থেকে। তাই পৌরাণিক কাহিনীগুলির চর্চা বা আলোচনা করলে আমাদের ঈশ্বরের প্রতি কিন্তু বিশ্বাস আছে। এটাই কিন্তু একটা অন্যতম গুরুত্ব হলো এই পৌরাণিক কাহিনীগুলির। তৃতীয়ত আমরা বলতে পারি নীতি শিক্ষা, অর্থাৎ বর্তমান দিনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের সমাজটাকে টিকে রাখার জন্য, তার জন্য প্রয়োজনীয় বিষয় হলো তা হলো নৈতিকতা বা নীতি শিক্ষা। অর্থাৎ একজন মানুষ আরেকজনকে ঠকাবে, একজন মানুষ অসত্য কথা বলবে, এইভাবে কিন্তু পৃথিবীটা আমাদের চলতে পারে না, চরম বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তাই মানুষের মধ্যে যদি আমরা সুস্থভাবে এগিয়ে চলতে চাই বা পৃথিবীটাকে ঠিকঠাকভাবে যদি এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু আমাদের সত্যবাদিতা বা নীতিজ্ঞানটা অতি প্রয়োজন, যা আমাদেরকে দেয় এই বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলি। কারণ এখানে বিভিন্ন সত্য অসত্য, পাপ পুণ্য, জন্ম মৃত্যু, পুনর্জন্ম, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়। এর ফলে আমাদের মধ্যে কিন্তু একটা যাই হোক নীতিবোধ জেগে ওঠে যে কোনটা করা উচিত এবং কোন বিষয়টা করা উচিত নয়। তার থেকে আমরা যে নীতিজ্ঞান লাভ করি বা নীতি শিক্ষা লাভ করি, সেটা একটা গুরুত্বপূর্ণ অবদান এই পৌরাণিক কাহিনী বা মিথগুলির। এছাড়াও চতুর্থত গুরুত্ব আমরা বলতে পারি তা হলো বিজ্ঞান চেতনার সঙ্গে সাদৃশ্য। অর্থাৎ এই সমস্ত যে পৌরাণিক কাহিনীগুলি, সেই পৌরাণিক কাহিনীগুলির সৃষ্টি হয়েছে কি মানুষের বিভিন্ন জিজ্ঞাসা থেকে। মানুষ নিজেরা ভেবেছে যে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, মানব সভ্যতা কিভাবে সৃষ্টি হলো বা মানুষের কিভাবে জন্ম হলো। এই যে বিষয়গুলি মানুষের ভাবনা বা তার বিষয়ে যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা থেকেই মানুষ কিন্তু এই কাহিনীগুলির অবতারণা করেছে বা এই কাহিনীগুলি তাদের মধ্যে প্রচলিত হয়েছে। তাই মানুষ যখন এই যে কোনো কিছু নতুন কিছুকে জানা বা অতীত বিষয়ে জানা, এই যে তাদের মধ্যে যে ভাবনাটা, সেই ভাবনাটার মধ্যে কিন্তু বিজ্ঞান মনস্কতা লুকিয়ে আছে। অর্থাৎ বিজ্ঞানের কাজ কি, নতুন কিছু আবিষ্কার করা, কোনো বিষয়টি কেন ঘটছে, কিভাবে ঘটছে, এই বিষয়ে মানুষের মধ্যে যখন প্রশ্ন জাগে, তখন মানুষ সেই বিষয়টি নিয়ে চর্চা করে এবং গবেষণা শুরু করে। অবশ্যই তার থেকে বিভিন্ন নতুন কিছু তত্ত্ব বা আমরা নতুন কিছু চিন্তা ভাবনার আবিষ্কার হয়। ঠিক সেইভাবেই এই যে পৌরাণিক কাহিনীগুলি ছিল, সেই পৌরাণিক কাহিনীগুলিরও যে নতুন নতুন চিন্তা ভাবনা, যে বিভিন্ন জিজ্ঞাসা, যে কিভাবে মানব সভ্যতার সৃষ্টি হলো, কিভাবে মানুষের জন্ম হলো, এই চিন্তা ভাবনাটা থেকেই কিন্তু বিজ্ঞান মনস্কতার জন্ম। অর্থাৎ এই চিন্তা ভাবনাটাই মানুষের পরবর্তীকালে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রেও কিন্তু মানুষের কাজে এসেছিল। এছাড়াও এই পৌরাণিক কাহিনীগুলির অন্যতম গুরুত্ব হলো তা হলো ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার। অর্থাৎ পৌরাণিক কাহিনীগুলি আমরা জানি কিছু দেবদেবীদের ঘটনা থাকে, কিছু অতিরঞ্জিত গল্প কথা থাকে, কিছু অলৌকিক ঘটনার বিবরণ থাকে, সেগুলিকে আমরা সবসময় কিন্তু ইতিহাসের তথ্য হিসেবে গণ্য করতে পারি না। তা সত্ত্বেও একথা সত্য যে ইতিহাসের যে সমস্ত কল্পকাহিনীর মধ্যে বিভিন্ন রাজাদের কথা বলা হয়েছে, বিভিন্ন স্থানের কথা বলা হয়েছে, বিভিন্ন সময়ের কথা বলা হয়েছে,
আমরা যদি ঐতিহাসিক বিভিন্ন তথ্যের নিরিখে সেগুলো যদি যাচাই করি, তাহলে কিন্তু সেগুলি আমাদের ইতিহাসের তথ্য হিসেবে কাজে আসে। অর্থাৎ ইতিহাসের বিভিন্ন বিষয়গুলি যেখানে আমরা সবসময় সব তথ্যটা পাই না, সেখানে কিন্তু এই সমস্ত যে পৌরাণিক কাহিনীগুলি আছে, সেই পৌরাণিক কাহিনীগুলির যদি বিবরণ আমরা মেলাই বা এই কাহিনীগুলির সঙ্গে কিছু সময়ের ঘটনাকে পরম্পরাকে যদি আমরা মিলিয়ে নিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে ওই যে ঐতিহাসিক তথ্যগুলি সেগুলি কিন্তু যাচাইকরণের ক্ষেত্রে আমাদের কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পৌরাণিক কাহিনীগুলি। তাই ইতিহাসের উপাদান হিসেবেও এই পৌরাণিক কাহিনীগুলি সর্বক্ষেত্রে নয়, 100% হলেও নয়, কিছুটা হলেও এগুলো ইতিহাসের উপাদান হিসেবে আমাদের কাজে আসে। এছাড়াও আমরা ষষ্ঠত বলতে পারি যে এই পৌরাণিক কাহিনীগুলির অন্যতম গুরুত্ব হলো তা হলো মনোরঞ্জনের মাধ্যম। তোমরা ছোট থেকেই বিভিন্ন দাদু ঠাকুমার কাছে বিভিন্ন এই ধরনের গল্পগুলো শুনো, তাই তখন যেমন শুনতে ভালো লাগে, কারণ এখানে বিভিন্ন যুদ্ধ থাকে, বিভিন্ন রাজাদের কাহিনী থাকে, বিভিন্ন অলৌকিক ঘটনার বর্ণনা থাকে। তাই সেই সমস্ত কিন্তু ঘটনাগুলি আমাদেরকে আনন্দ দেয়, এ কথা অস্বীকার করে কিছু লাভ নেই। আবার ঠিক এই ধরনের বিভিন্ন ঘটনাগুলি নিয়েই বা পৌরাণিক কাহিনীগুলি নিয়েই বিভিন্ন ধরনের বড় বড় সিনেমা তৈরি হয়েছে, বিভিন্ন সিরিয়াল তৈরি হচ্ছে। তাই সেই সবগুলো দেখেও কিন্তু আমরা মানে আনন্দ উপভোগ করি। তাই দেখবে এই যে পৌরাণিক কাহিনী, সেই পৌরাণিক কাহিনীগুলি আমাদের মনোরঞ্জনের মাধ্যম হিসেবেও কাজ করে। তাই আমরা অবশেষে বলতে পারি যে ভারতে যে সমস্ত বা ভারতের বাইরে পৃথিবীতে বিভিন্ন দেশে প্রচলিত যে সমস্ত পৌরাণিক কাহিনীগুলি আছে, যেগুলি মুখে দীর্ঘদিন ধরে চলে আসছে, সেগুলি শুধুমাত্র পৌরাণিক কাহিনী, কিছু অতিরঞ্জিত বিষয় ও দেবতাদের বিভিন্ন কিছু কাল্পনিক ঘটনার বিবরণের মধ্যেই সীমাবদ্ধ নয়। সেগুলি মানুষকে নীতিশিক্ষা দানের ক্ষেত্রে, ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহারের ক্ষেত্রে ও আমাদের যে ঈশ্বরে বিশ্বাস, সেই বিশ্বাসে বা ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাসী হতে, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রেই কিন্তু এই পৌরাণিক কাহিনী বা মিথগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ, তা আমাদেরকে স্বীকার করতেই হয়।